হলো। দেখো সোনিয়া, তুমি জানো যে সমুদ্র উপকূলবর্তী এলাকা জুনপুট কোস্টাল, সেই জুনপুট কোস্টাল এলাকায় যেখানে ট্রাক্টরে মাটি বোঝাই করে মাটি পাচার হচ্ছিল, যেখানে জুনপুট কোস্টাল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। সেক্ষেত্রে 4টি ট্রাক্টর বোঝাই মাটি বোঝাই ট্রাক্টরকে আটক করে, সঙ্গে 4 জনকে গ্রেপ্তার করে। সেই গ্রেপ্তার করার পরে তাদের কাছ থেকে যখন তদন্ত করে এবং জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, সেই ক্ষেত্রে যেখানে বড়সড় পর্দাফাঁস, কারণ যেখানে তাদের সঙ্গে জড়িত রয়েছে সেই জুনপুট কোস্টাল থানার ভিলেজ পুলিশ, যার নাম হচ্ছে রঞ্জন দাস। সেই রঞ্জন দাসকেও গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরকে কাঁথি মহকুমার আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশ হেফাজতে নির্দেশ দেন 6 দিনের জন্য। সেক্ষেত্রে তাদের কাছ থেকে আর কারা কারা এই মাটি পাচার সঙ্গে জড়িত রয়েছে পুলিশ খতিয়ে দেখছেন, এবং তাদের জন্য যেখানে 6 জন গ্রেপ্তার হয়েছে তারা কিন্তু পুলিশ হেফাজতে রয়েছে। এর সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে তারা কিন্তু খতিয়ে দেখছেন জুনপুট কোস্টাল থানার পুলিশ। বেশ, একদিন আগে আমাদের কাছে খবর আসে যে অবৈধভাবে মাটি কাটার কাজ চলছে। পুলিশ টিম রেড করে, 4টে ট্রাক্টরকে সিজ করা হয় এবং 4 জনকে অ্যারেস্ট করতে পুলিশ টিম সক্ষম হয়। তাদেরকে আমরা কোর্টের কাছ থেকে 6 দিনের রিমান্ডে নিই। তারপরে ইনভেস্টিগেশনকে আরও ফার্দার করার পর আমরা রঞ্জন দাস বলে একজনের ইনভলভমেন্ট ওখানে ট্রান্সফার করে, যে ওখানে জুনপুট কোস্টাল থানাতেই ভিলেজ পুলিশ হিসেবে কর্মরত, তাকেও আমরা অ্যারেস্ট করেছি। পুরসভার গাড়ি, আর সেই পুরসভার গাড়ি থেকে তেল চুরি করে নেওয়ার অভিযোগ উঠছে। হ্যাঁ, পুরসভার গাড়ি থেকে তেল চুরি করে নেওয়ার অভিযোগ কাদের বিরুদ্ধে? পুরকর্মীদের বিরুদ্ধে। কল্যাণীর বিবাদী পল্লীতে পুরকর্মীদের আজব কীর্তি। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রঞ্জিত রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, এক্স্যাক্টলি ঠিক কি অভিযোগ, কতজন রয়েছেন এর মধ্যে, এবং প্রতিবাদ করাতে প্রতিবাদীকে মারধর করারও একটা অভিযোগ রয়েছে, কি ব্যবস্থা নেওয়া গেছে এখনো পর্যন্ত? কল্যাণী পৌরসভার বিবাদী পল্লী এলাকা, সেখানে পৌরসভা বেশ কিছু গাড়ি, যেগুলো আর্থ মোবার থেকে শুরু করে ট্রাক্টর থেকে বেশ কিছু গাড়ি, যে সমস্ত গাড়ি পৌরসভাতে ব্যবহার করা হয়, সেই গাড়িগুলি আর সকালে দাঁড় করানো ছিল এক জায়গাতে বিবাদী পল্লী এলাকায়। সেখানে স্থানীয় এক যুবক তিনি লক্ষ্য করেন যে প্রত্যেকটি গাড়ি থেকে তেল নামানো, যা তেল চুরি করা হচ্ছে, এবং তিনি তার মোবাইল দিয়ে সেই বিষয়টি মোবাইল বন্দি করার চেষ্টা করেন। কিন্তু তাদের নজরে চলে আসলে পুরকর্মী তাকে বাধা দেয়, বচসা হয় এবং তাকে মারধর করা হয়। বিষয়টি এক পর্যন্ত গড়ায় পৌরসভা পর্যন্ত, এমনকি স্থানীয় বিজেপি বিধায়ক তিনিও কিন্তু ছুটে যান ঘটনাস্থলে এবং থানাতেও ছুটে যান। এরপরে পৌর যে নির্বাহী আধিকারিক রয়েছে তার ঘরে বেশ কিছুক্ষণ বচসা হয়, পাশাপাশি তর্ক বিতর্ক, এমনকি বিক্ষোভ পর্যন্ত দেখান বিজেপি বিধায়ক তার কর্মীরা। পাশাপাশি ওই যুবককে ইতিমধ্যেই হাসপাতালে মেডিকেল করানো হয়েছে এবং থানায় একটি লিখিত অভিযোগ করার পরে পুলিশ কিন্তু একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। অন্যদিকে কল্যাণী পৌরসভার যিনি পৌর প্রধান রয়েছেন তিনিও তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন। তবে যেই বিষয়টি মোবাইল বন্দি করার চেষ্টা করা হচ্ছিল অত্যন্ত নিন্দনীয় বলে মনে করছে সামাজিক মহল, কারণ যে পৌরসভার যে সরকারি গাড়ি, যে পৌরসভার বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, সেই গাড়ি থেকে পৌর কর্মীরা তার নিজেরাই তেল নামিয়ে চুরি করার চেষ্টা করছিল, এবং সেটাই কিন্তু মোবাইল বন্দি করার চেষ্টা করছিল প্রতিবাদী যুবক, এবং তাকে প্রতিবাদ করাতে মারধর করা হয়, এমনকি বেশ কিছুক্ষণ তার মোবাইলটা কেড়ে নেওয়া হয়। যদিও পরবর্তী সময় পুলিশের হস্তক্ষেপে মোবাইলটি ফেরত দেওয়া হয়। ইতিমধ্যে পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এর সাথে আরো কাজ জড়িত রয়েছে এবং পুরসভার পক্ষ থেকেও তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। বেশ, ট্যাঙ্কারটা খারাপ আছে, তেলটা নামিয়ে ট্যাঙ্কারটা ঠিক করে তেলটা আবার ঢেলে দেবো। তো আমি বললাম তাহলে ভিডিও করি, যদি সত্যি হয় সমস্যা নেই। মানে তার প্রতিবাদ করলাম যে কাজ হওয়ার কথা, তখন আপনারা পালাচ্ছেন কেন? তখন ওই লোক পালানোর পরে বাকি যারা ছিল সবাই অ্যাটাক করে আমার উপরে এবং ফোন কাড়ার চেষ্টা করে, আমাকে বহুত মারধর করে। আমি ফোনটা আমার কাছ থেকে কেড়ে নেয়। প্রতিবেশী মহিলারা ছুটে এসে যখন ভিড় করে প্রতিবাদ করে, তখন এরা ওই ফোনটা নিয়ে পালায় এবং আমার কাছে খবর পাঠায় যে তোমার ফোন আমরা দিয়ে দেবো যদি এর আনলক করে দাও এবং ফটো ডিলিট করে দাও। অভিযোগের সত্য মিথ্যা যাচাই করে সত্যিকারের যে দোষী তার শাস্তি হওয়া দরকার। এবং এটাও আপনাদের জানিয়ে রাখছি, অভিযোগ আমার হাতে এনে এই অভিযোগ তথ্য পুলিশের কাছ থেকেই আসুক, চাই যিনি আক্রান্ত হয়েছে তার কাছ থেকেই আসুক, অনুসন্ধান করে পৌর আইনের চরম শাস্তির ক্ষেত্রে যা আছে তাই দেওয়া হবে। সোনারপুরে স্কুলে চুরির ঘটনা। অভিযোগ কি, স্কুলের তালা ভেঙে একাধিক রুমে চুরি হয়েছে। খোয়া গিয়েছে নগদ 12,000 নথি, আর সিসি ক্যামেরার হার্ড ডিস্কও চোর নাকি নিয়ে গেছে। আরো বিস্তারিত এই বিষয়ে অর্পণ জানাতে পারবে। অর্পণ, সোনারপুর থানায় তো ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ, তদন্তে কি উঠে আসছে?
দেখো, তদন্তে পুলিশ এখনো পর্যন্ত যে তথ্য এখনো পর্যন্ত পুলিশ পেয়েছে সেখানে বেশ কয়েকটি তালা ভাঙা হয়েছে এবং দুষ্কৃতীদের দল তারা স্কুলের 2টি হার্ড ডিস্ক 32টি সিসি ক্যামেরার 2টি হার্ড ডিস্ক সেটি খুলে নিয়ে চলে যাওয়ায় তদন্তে বেশ কিছুটা হলেও পুলিশকে বেগ পেতে হচ্ছে। কিন্তু স্কুলের আশেপাশে রাস্তার যে সিসি ক্যামেরা রয়েছে বিভিন্ন বাড়িতে এবং দোকানে, সেই সিসি ক্যামেরার ছবি ইতিমধ্যেই সংগ্রহের কাজ শুরু করেছে এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই চুরির কিনারা তারা অতি দ্রুততার সঙ্গে করতে পারবেন এবং স্কুলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে স্কুলের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ নথি, নগদ 12,000 টাকা এবং স্কুলের বেশ কিছু আলমারি সেগুলো কিন্তু তছনছ করা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে এবং এই ঘটনায় রীতিমতো স্কুলের যে নথি সেই নথি চুরি যাওয়ার ফলে কিন্তু স্কুলের একটা পড়াশোনার এবং তাদের যে ডকুমেন্ট সেই ডকুমেন্টের যে খতিয়ান রাখার বা বছরের যে হিসেব বা ছাত্রছাত্রীদের যে মার্কশিটের যে হিসেব সেটা কিন্তু বছরের শেষে বের করতে গেলে হয়তো বেগ পেতে হতে পারে। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে কিন্তু এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আচ্ছা, বেশ। হেডমাস্টার্স রুম, স্টাফ রুম এবং অফিস রুম থেকে ওরা খোঁজার চেষ্টা করেছে অর্থ। দুর্ভাগ্যের বিষয়, সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও ডিভিআর যেটা ছিল, 2টো ডিভিআর ছিল, আমরা 32টা ক্যামেরা লাগানো ছিল, তারা বুঝে নেয় যে স্কুলে সিসি ক্যামেরা আছে, ধরা পড়বে, তারা কিন্তু ডিভিআর গুলো নিয়ে চলে যায়। ফলে আমরা সেই ফুটেজ থেকে কিছু উদ্ধার করতে পারিনি। আমার সৌভাগ্য যে কয়েকদিন আগে আমরা অ্যাডমিশনের টাকাটা আমরা ব্যাংকে ফেলে দিয়েছি, 10 থেকে 12,000 টাকার মতো গিয়েছে, ডিভিআর 2টো গিয়েছে। চুরিতে ধৃত তৃণমূল নেতা, বাড়িতে চুরির ঘটনায় ধৃত হাই মল্লিক, গুসকরার 14 নম্বর ওয়ার্ডের সভাপতি হাই। আরো বিস্তারিত এই বিষয়ে শরদিন্দু জানাতে পারবে। নেতার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গীকেও, ঠিক কি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে? দেখো, গুসকরা পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের আলুটিয়া এলাকা, সেখানে রানা বিশ্বাস নামে এক ব্যক্তির বাড়িতে গত শনিবার সন্ধ্যায় চুরি হয়। সোনার গয়না, টাকা পয়সার পাশাপাশি কম্বলও চুরি করে নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ যাদের দুজনকে গ্রেপ্তার করেছে তাতে চাঞ্চল্য আরও ছড়িয়েছে। কারণ ওই 14 নম্বর এলাকা থেকেই আহাটিয়া শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করেই জানা যায় যে তার সঙ্গে এই হাই মল্লিকও এই চুরির ঘটনায় যুক্ত ছিল। এই হাই মল্লিক এলাকায় 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে পরিচিত। স্বাভাবিকভাবেই চুরির ঘটনায় তার যুক্ত থাকার খবর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তৃণমূল কংগ্রেসের গুসকরা শহর কমিটি সভানেত্রী মল্লিকা চোংদার অবশ্য বলেছেন নতুন কমিটি গঠন হয়নি, তাই হাই মল্লিক আর সভাপতি পদে নেই। যদিও তৃণমূল নেতা একেবারে বাড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার হওয়ায় স্বাভাবিকভাবেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে এই হাই মল্লিকের একটা ফার্নিচারের দোকান রয়েছে এবং তিনি ছুতোরের কাজ করতেন এবং কিছুদিন আগে তার দোকানেও চুরি হয় বলে তিনি এলাকায় জানিয়েছিলেন। যদিও দোকানের পেছনের একটা কলা বাগান থেকে তার যন্ত্রপাতি সব পাওয়া যায়। এখন এই যে দুটি চুরির সঙ্গে বা এই যে লোকচক্ষুর আড়াল করতেই তিনি এই গল্প সাজিয়েছিলেন সোনার গয়না চুরির অভিযোগও এদের বিরুদ্ধে রয়েছে। বেশ, নিয়ে গেছেন মানে তো দোষী নন। ওনাদের যদি কোনো প্রমাণ থাকে ওনারা প্রমাণ দেবেন। আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী, একসময় ওখানকার প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু বর্তমানে কিন্তু উনি আমাদের দলের প্রেসিডেন্ট নন। আর এই এখন তো প্রমাণিত হয়নি যে চোর, ওনাকে সন্দেহ করে নিয়ে গেছেন পুলিশ। পুলিশ ওনার যা যা সন্দেহ হয়েছে আমরাও সেটা দেখতে চাইবো বই কি। আর ইনি মানুষের বাড়িতে টাকা পয়সা সোনা দানা চুরি করতে যেয়ে ওই কম্বলটাও চুরি করছেন। কম্বল চুরি করাটা তাদের স্বভাবসিদ্ধ অভ্যাস। এটা দুর্ভাগ্যের। একটা 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যিনি ওয়ার্ডের সভাপতি, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এই চুরির দায়। তৃণমূল কংগ্রেসের এর থেকে লজ্জার আর কিছু হয় না। আসলে কোনো সভ্য ভদ্র মানুষ তৃণমূল কংগ্রেস দলটা করে না।
আপনাদের দেখাবো, ছবি দেখলে বুঝতে পারবেন কিরকম বেহাল অবস্থা। কখনো ভাঙা ছাদ থেকে জল পড়ছে, মাঝে মধ্যেই চাঙড় ভেঙে পড়ে বলেও অভিযোগ। আর অন্য একটি ক্লাসে তাই গাদাগাদি করে বসে লেখাপড়া চলছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, এ বেহাল দশা তো একদিনে হয় না, দীর্ঘদিন ধরে, কারণ ভাঙা ছাদ থেকে জল পড়ছে, চাঙড় ভেঙে পড়ছে বলে অভিযোগ। স্বাভাবিকভাবে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এরপর কি হবে? ছাত্রছাত্রী, অভিভাবকরা, শিক্ষকরা তারা তো বলছেন। একদমই সোনিয়া, দেখো এই আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের যে সোনাপুর এই যে শিশু নিকেতন প্রাথমিক বিদ্যালয়, এটি কিন্তু 1 নম্বর ব্লকের একটি নামকরা প্রাথমিক বিদ্যালয়, এবং এই বিদ্যালয়ের এই বেহাল অবস্থাতে যেন কারো কিন্তু হুঁশ ফিরছে না বলা চলে। তার কারণ হচ্ছে স্কুলের যে ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা সকলেই চাইছেন যে এই বেহাল অবস্থা দূর হোক, ছাদ মেরামত হোক। তার কারণ হচ্ছে বিপজ্জনকভাবে এটা একটি প্রাথমিক বিদ্যালয়, এই যে ক্লাস ঘরে এই অবস্থা, সেখান থেকে ছাত্রছাত্রীদের সরিয়ে নিয়ে অন্যত্র গাদাগাদি করে বসিয়ে কিন্তু স্কুল কর্তৃপক্ষ ক্লাস চালাচ্ছেন। কিন্তু ছোট ছোট বাচ্চারা তারা কিন্তু বোঝেন না, অনেক সময় কিন্তু এই রুমেও ঢুকে পড়েন, ফলে কিন্তু চাঙড় ভেঙে যে কেউ জখম হতে পারেন। এমনকি স্কুল শিক্ষক শিক্ষিকারা জানাচ্ছেন যে এর আগে শিক্ষকদের মাথায়ও চাঙড় ভেঙে পড়েছিল। ফলে এই যে ভাঙা ছাদ, সেটা মেরামতের দাবি তুলেছেন সকলে। যদিও যে জেলা পরিষদের সভাধিপতি তিনি জানিয়েছেন যে বিষয়টি দেখে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সোনিয়া, বাচ্চা কাচ্চাকে আমরা যে স্কুলে পাঠাই, সেখানে বর্ষার সময় রুমের মধ্যে জল জমানো থাকে, ছোট ছোট পাথর টাথর পড়ে, এটাই তো আমরা মাঝে সাথে দেখি, ধসে পড়ে মাঝে মাঝে পড়ে। আজ বিল্ডিংটা মোটামুটি 20-25 বছর পার হয়ে গেছে, বাচ্চা কাচ্চা ক্লাস করতে পারে না। সেটা হচ্ছে আমাদের ভোট কেন্দ্রের স্কুল মাধ্যমে ওইখানেই ক্লাস করাচ্ছে মাস্টার মশাইরা। আমাদের বাচ্চা কাচ্চাকে নিয়ে খুবই আতঙ্কিত। একটাই চিন্তা, সেটা হচ্ছে কখন কি ভেঙে পড়ে, কারণ সব সারাক্ষণ তো বাচ্চারা এখানে থাকে ভ্যাকসিন সময়, মাঝে সাঝে চাপড় ভেঙে পড়ে, খুব দুশ্চিন্তা থাকি বাচ্চা মাথায় যদি কখনো পড়ে যায়। আমি আসার পর আমি একটা অ্যাপ্লাই করেছিলাম এখানটায়, যাতে কিছু করা যায়। তো তারপর হচ্ছে আমরা শুধু আশ্বাসই পেয়েছি, এখন পর্যন্ত কিছু হয়নি, হলে খুব ভালো হয় তাড়াতাড়ি। এফসিআই গোডাউন তৈরির জন্য জমি দিয়েছিলেন, আর তাতেই পড়েছেন বিপাকে। অভিযোগ এমনটাই। প্রতিশ্রুতি ভঙ্গ ও বকেয়া টাকার দাবিতে গোডাউনের গেটে তালা মেরে ধর্নায় জমিদাতারা। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এফসিআই গোডাউন তৈরির জন্য জমি দিয়েছিলেন, বেশ কিছু প্রতিশ্রুতি ছিল, সেগুলোও নাকি মানা হয়নি, বকেয়া টাকা সেটাও দেওয়া হয়নি। ঠিক কি অভিযোগ উঠে আসছে? এরপর কি ব্যবস্থা নেওয়া যাবে? দেখো সোনিয়া, একদমই তাই। এই দাবি নিয়ে কিন্তু এর আগেও সরব হয়েছে এই জমিদাতারা, কারণ প্রায় 5 বছর হয়ে গেল এই এফসিআই গোডাউন যে নির্মাণ কাজ শুরু হওয়ার পরে সম্পূর্ণ হয়ে গেছে, সেখানে কিন্তু মালগাড়ি আসা এবং মাল ঢোকা শুরু হয়ে গেছে। এরপরে যেটা অভিযোগ করছে যারা জমি দিয়েছে তাদের মধ্যে থেকে, যে তারা বেশ কিছু মানুষ আছেন যারা এখনো পর্যন্ত এফসিআই যে জমি যে সংস্থা নিয়েছিল সেই সংস্থা তাদের টাকা, বকেয়া টাকা এখনো পর্যন্ত পরিশোধ করেনি। উপরন্তু তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তাদের সেখানে কাজে নিযুক্ত করা হবে, তাদেরকে সেই কাজও দেওয়া হচ্ছে না। কয়েকজনকে 2-3 মাস কাজ করিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এই যে অভিযোগ, এই অভিযোগ কিন্তু এর আগেও তারা তুলেছে, কারণ বিগত দিনও তারা সেখানে ধর্নায় বসেছে। এই সময়কালে তাদের যেটা অভিযোগ, তারা অনির্দিষ্ট কালের জন্য তারা কিন্তু সেখানে ধর্নায় বসছে। তারা সেখানে যে মালগাড়ি দাঁড়িয়ে আছে তার নিচে বসে থেকে তারা কিন্তু সারাদিন ধর্না করছেন, এবং আজ শুধু নয়, তারা লাগাতার এই আন্দোলন চালিয়ে যাবেন। এফসিআই এর যে গেট, সেই গেটে কিন্তু তারা তালা লাগিয়ে দিয়েছেন, সেখানে কাউকে ঢুকতে এবং বেরোতে দেওয়া হচ্ছে না। আমরা যেটা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু প্রচুর গাড়ি ভিতরে রয়েছে, সেগুলো কিন্তু সেখানে আটকে রয়েছে। সোনিয়া, বেশ। আমাদের কাছে সর্বপ্রথমে এই কোম্পানি জমি নেওয়ার কথা বলেছিল, যে জমি নিব আর আপনাদের প্রত্যেককে মানে চাকরি দেব বলে আমাদের কাছ থেকে জমি নাই, কাজ দিয়েছিল। সে কাজ আমরা করেছি। 3 মাস 22 দিন ধরে আমাদের কোনো বেতন দিয়েছিল না। আমরা সবাই জমি দিয়েছি। কেউ 1 বিঘা দিয়ে গিয়েছে, কারো 2 বিঘা গিয়েছে। এরকম কতজন হবে? এরকম তাও 45-50 জন। তখন আমাদের এগ্রিমেন্টে লেখা ছিল যে তোমাদেরকে চাকরি দেওয়া হবে, কিন্তু সে চাকরি আমাদের দেয়নি। আমরা এখন আর চাকরি করতে চাই না, আমাদের জমি রিটার্ন দিয়ে দিই।